So here we start with the different points of Planck's quantum theory. But before that, you need to understand that Planck's quantum theory is also a theory relating to the behavior of radiation, or you can say light. You know, light is when we see a radiation, when a radiation is visible, that visible radiation is actually light. Apart from light, there are a lot of other radiations like gamma ray, X-ray, infrared. So this particular Planck's quantum theory is valid for all radiations. It may be light or sometimes it may be X-ray, gamma ray. For whatever type of radiation, this theory stands valid. And like electromagnetic wave theory that we have discussed in our previous class, this particular Planck's quantum theory, as I said, also deals with the behavior of radiation like electromagnetic wave theory did. So Planck's quantum theory brings some new idea about the behavior of radiation. Let us see the different points of Planck's quantum theory. দেখো একটা পয়েন্ট আমরা বুঝবো, যেহেতু এই টাইপের থিওরিগুলো আমাদের কাছে নতুন, তো একটু আমি জিনিসগুলোকে একটু সিম্পলিস্টিক ওয়েতে বোঝানোর চেষ্টা করব। যেমন প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরির ফার্স্ট পয়েন্ট এক্সামে আসতে পারে, রাইট দ্য ডিফারেন্ট পয়েন্টস অফ প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি। তো প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরির এই তিনটা পয়েন্ট তোমাদের বলতে হবে। সো হোয়াট অ্যাবাউট দ্য ফার্স্ট পয়েন্ট অফ প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি? ফার্স্ট পয়েন্ট ইজ, আচ্ছা একটু পরে আমরা বুঝবো হোয়াই ইট ইজ কোয়ান্টাম থিওরি। কোয়ান্টাম ওয়ার্ডের মিনিং কি, উই আর কামিং টু দ্যাট। কিন্তু আমরা ফার্স্ট পয়েন্টটা দেখে নিই। ফার্স্ট পয়েন্ট যখন বুঝবো, ফার্স্ট পয়েন্ট বোঝার সময় আমাদের কোয়ান্টাম কেন ইউজ করা হয়েছে এই থিওরিতে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কোয়ান্টাম, এই জিনিসটাও আমরা বুঝে নেব। দেখো ফার্স্ট পয়েন্ট, radiation energy is emitted or absorbed in the form of small packets. If it is not visible, then listen to it very carefully. Small packets of energy called quanta. Let us understand this. ধরো ফার্স্টে বোঝার চেষ্টা করো হোয়াট ইজ রেডিয়েন্ট এনার্জি। রেডিয়েন্ট এনার্জি হচ্ছে কোনো রেডিয়েশনের সাথে অ্যাসোসিয়েটেড এনার্জি। ধরো আমি যদি রেডিয়েশন কোনো সোর্স থেকে আমি যদি রেডিয়েশন দেই, অ্যাকচুয়ালি রেডিয়েশন কি, রেডিয়েশন ক্যারিজ এনার্জি উইথ ইট। রেডিয়েশন ইজ এ ফর্ম অফ এনার্জি, ইউ নো দ্যাট। তো রেডিয়েন্ট এনার্জি মানে রেডিয়েশনের সাথে যে এনার্জি যেটা অ্যাসোসিয়েটেড থাকে ওইটা হচ্ছে রেডিয়েন্ট এনার্জি। ঠিক যেমন লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি, তোমরা ক্লাস 10-এও পড়েছো, অনেক কেমিক্যাল রিয়াকশন লাইট দিয়ে করা যায়। তো লাইট ইজ এ, সানলাইট ইজ এ ফর্ম অফ এনার্জি। ইন দ্যাট ওয়ে এনি লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি। লাইট ইজ এ কাইন্ড অফ রেডিয়েশন, ইজ ইট নট? ইয়েস, লাইট হচ্ছে এক ধরনের রেডিয়েশন। যে রেডিয়েশনকে চোখে দেখা যায় দ্যাট ইজ লাইট। তো লাইট ইজ অলসো এ রেডিয়েশন। তো লাইট হোক বা অন্য রেডিয়েশন হোক, সব রেডিয়েশনের সাথে একটা এনার্জি অ্যাসোসিয়েটেড থাকে। তো এই রেডিয়েশনের সাথে যে এনার্জি অ্যাসোসিয়েটেড থাকে ইট ইজ রেডিয়েন্ট এনার্জি। তো রেডিয়েন্ট এনার্জি মানে এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ রেডিয়েশন। এখন দেখো এই পার্টিকুলার এক্সাম্পল আমি খুব সিম্পলিস্টিক ফর্মে বোঝানোর চেষ্টা করছি যাতে জিনিসগুলা বোঝা যায়, কারণ এট দ্য ফার্স্ট অ্যাটেম্পট ইউ ক্যানট গো টু দ্য ডিপার সায়েন্স, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট ফ্রম দ্য সারফেস অ্যাট দ্য বিগিনিং। তো দেখো এইটা যদি একটা সোর্স হয়, তো এইখান থেকে এইটা কি করছে, লাইট এমিট করছে, লাইট বা রেডিয়েশন এমিট করছে। লাইটও তো রেডিয়েশন, একই ব্যাপার। ধরে নাও লাইট রেডিয়েশন একই, ধরে চলো এইখানে। তো এটা কি এমিট করছে, ইটস এ সোর্স অফ রেডিয়েশন বা সোর্স অফ লাইট, মানে এখান থেকে লাইট বেরোচ্ছে। তো ইট ইজ এমিটিং লাইট। আর এইখানে ধরো কিছু একটা আমাদের রাখা আছে, কিছু একটা অবজেক্ট আমরা এইভাবে যদি রাখি, ধরো এই পার্টিকুলার অবজেক্ট লাইটকে অ্যাবজর্ভ করছে, লাইটকে অ্যাবজর্ভ করছে, রাইট? সো এখান থেকে লাইট এমিট হচ্ছে আর এইখানে লাইট অ্যাবজর্ভ হচ্ছে। আচ্ছা দেখো লাইট যখন এমিট হচ্ছে
আমরা বলতে পারি কি এমিট হচ্ছে, রেডিয়েন্ট এনার্জি এমিট হচ্ছে। ক্যান উই সে দ্যাট? ইয়েস, রেডিয়েন্ট এনার্জি এমিট হচ্ছে, রেডিয়েন্ট এনার্জি এমিট হচ্ছে। কি এমিট হচ্ছে? রেডিয়েন্ট এনার্জি। রেডিয়েশন এমিট হচ্ছে মানে রেডিয়েশনের সাথে কি থাকে? এনার্জি অ্যাসোসিয়েটেড থাকে। তো হোয়েন এভার রেডিয়েশন ইজ এমিটেড, দ্যাট মিনস রেডিয়েন্ট এনার্জি ইজ এমিটেড, রিমেম্বার দিস। তো রেডিয়েশন যখনই বেরোবে, রেডিয়েশন বেরোনো মানে সাম এনার্জি ইজ বিং এমিটেড, কিছু এনার্জি বেরোনো, নামই হচ্ছে অ্যাকচুয়ালি রেডিয়েন্ট এনার্জি। তো রেডিয়েন্ট এনার্জি মিনস সাম এনার্জি ইজ গোয়িং উইথ দ্য রেডিয়েশন, ঠিক? তো এখান থেকে একটা সোর্স আছে, যে সোর্স থেকে, যেখান থেকে আমার কি বেরোচ্ছে? রেডিয়েন্ট এনার্জি বেরোচ্ছে। ইউ ক্যান সে লাইক দিস, রেডিয়েশন বেরোচ্ছে মানে রেডিয়েন্ট এনার্জি বেরোচ্ছে। অ্যান্ড দেয়ার ইজ এন অবজেক্ট হুইচ ইজ অ্যাবজর্বিং দ্যাট রেডিয়েন্ট এনার্জি। এখন দেখো, এই যে এনার্জিগুলা যে ট্রাভেল করছে, এই রেডিয়েশনের সাথে যে এনার্জিগুলা ট্রাভেল করছে, যেটাকে আমরা বলছি রেডিয়েন্ট এনার্জি, রেডিয়েশনের সাথে যে এনার্জি ট্রাভেল করছে, দিস এনার্জি আর অ্যাকচুয়ালি ট্রাভেলিং ইন দ্য ফর্ম অফ স্মল প্যাকেটস, স্মল প্যাকেটস। এনার্জি আর ট্রাভেলিং ইন দ্য ফর্ম অফ স্মল প্যাকেটস। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এনার্জি কিন্তু কন্টিনিউয়াস যাচ্ছে না, এনার্জি আর radiant energy is traveling in the form of small packets. Radiant energy is traveling in the form of small packets. তো যখন আমার রেডিয়েশন যাচ্ছে, রেডিয়েশন এমিট হচ্ছে, আর আরেকটা অবজেক্ট অ্যাবজর্ভ করছে, দেন এই এনার্জি যেগুলা যাচ্ছে উইথ রেডিয়েশন, এই এনার্জিগুলা কিন্তু স্মল প্যাকেটস হয়ে যাচ্ছে। So radiant energy is emitted or absorbed, এখান থেকে যে প্যাকেটসগুলো এমিট হবে এইগুলোই তো এখানে গিয়ে অ্যাবজর্ব হবে, ঠিক কি না? তো এমিট হোক বা অ্যাবজর্ব হোক, ইট উইল বি ইন দ্য ফর্ম অফ প্যাকেটস। এমিট হলেও প্যাকেট ফর্মে এমিট হচ্ছে এনার্জি, আর অ্যাবজর্ব হলেও প্যাকেট ফর্মে অ্যাবজর্ব হচ্ছে এনার্জি। দেখো এই প্যাকেটসগুলো যখন অ্যাবজর্ব হয়ে যাবে, নতুন প্যাকেটস আসবে, কন্টিনিউয়াসলি এনার্জি প্যাকেটস এই দিক থেকে এই দিকে যেতে থাকবে, ফ্রম এমিটার টু অ্যাবজর্ভার। তো এমিট করছে ইন দ্য ফর্ম অফ প্যাকেটস, তার মানে অ্যাবজর্বও করবে ইন দ্য ফর্ম অফ প্যাকেটস। তো কি লেখা আছে? রেডিয়েন্ট এনার্জি ইজ এমিটেড, যে এনার্জি এমিট হচ্ছে অথবা যেটা অ্যাবজর্ব হচ্ছে, অ্যাকচুয়ালি যে এনার্জি এমিট হচ্ছে ওইটাই অ্যাবজর্ব হচ্ছে। তো রেডিয়েন্ট এনার্জি ইজ এমিটেড অর অ্যাবজর্বড ইন দ্য ফর্ম অফ স্মল প্যাকেটস। এনার্জিগুলো এক একটা প্যাকেট করে টুক 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 প্যাকেটস করে এনার্জি অ্যাবজর্ব হচ্ছে, এক প্যাকেট এক প্যাকেট এক প্যাকেট এক প্যাকেট। ধরো আমার মধ্যে রেডিয়েশন পড়ছে, রেডিয়েশন তো আমি দেখছি রেডিয়েশন আসছে, কিন্তু এনার্জি কিভাবে আসছে? এক প্যাকেট করে কন্টিনিউয়াসলি প্যাকেট ওয়াইজ এনার্জি আমার মধ্যে ঢুকছে। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি। তো রেডিয়েন্ট এনার্জি ইজ এমিটেড অর অ্যাবজর্বড in the form of small packets of energy, আর এই এক একটা প্যাকেটের নাম হচ্ছে কোয়ান্টাম, এক একটা প্যাকেটের নাম হচ্ছে কোয়ান্টাম, এক একটা প্যাকেটের নাম হচ্ছে কোয়ান্টাম। প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি, এক একটা প্যাকেটের নাম কোয়ান্টাম। কিসের প্যাকেট? কিসের প্যাকেট? না না, মিষ্টির প্যাকেট না। কিসের প্যাকেট? এনার্জির প্যাকেট, এনার্জির প্যাকেট, প্যাকেট অফ এনার্জি। স্যার এনার্জির আবার কীরকম প্যাকেট হয়? এনার্জির প্যাকেট কীরকম হয় এটা কেউ দেখেনি। ইট ইজ অ্যান আইডিয়া অফ or it is a way to analyze the behavior of light. প্যাকেট অফ এনার্জি আমরা ধরে নিচ্ছি এরকম হয় প্যাকেট। তো এইগুলা হচ্ছে এক একটা প্যাকেট অফ এনার্জি, ঠিক? তো এক প্যাকেট এক প্যাকেট এক প্যাকেট এক প্যাকেট প্যাকেটিং ফর্মে এনার্জি যাচ্ছে। তো এমিটও হচ্ছে ইন দ্য ফর্ম অফ প্যাকেটস, আবার এমিট হওয়ার পর এই যে অ্যাবজর্ব হচ্ছে ইন দ্য ফর্ম অফ প্যাকেটস। কে এমিট হচ্ছে? রেডিয়েন্ট এনার্জি। তো রেডিয়েন্ট এনার্জি ইজ এমিটেড অর অ্যাবজর্বড, এমিটও হবে অ্যাবজর্বও হবে। রেডিয়েন্ট এনার্জি ইজ এমিটেড অর অ্যাবজর্বড ইন দ্য ফর্ম অফ স্মল প্যাকেটস। তো এক একটা প্যাকেট হচ্ছে কোয়ান্টাম, আর কোয়ান্টামের প্লুরাল হচ্ছে কোয়ান্টা। অনেকগুলা প্যাকেটকে একসাথে আমরা বলি কোয়ান্টা, সিঙ্গুলার ফর্মে কোয়ান্টাম। আচ্ছা এখন দেখো, এখন ইম্পর্টেন্ট জিনিস কনসেপ্টে আসি আমরা। দেখো এই পয়েন্ট আমি এতবার বলেছি,
আই হোপ এটা মুখস্থ হয়ে গেছে এই পয়েন্ট। এখন দেখো, ধরো এক একটা প্যাকেটের এনার্জি 5 জুল, এক একটা প্যাকেটের এনার্জি 5 জুল। ধরো এক একটা প্যাকেটের এনার্জি কত? 5 জুল। তো এই অ্যাবজর্ব যে করছে, ধরো একটা প্যাকেট অ্যাবজর্ব করলো, একটা প্যাকেট এর মধ্যে অ্যাবজর্ব হলো, তাহলে কতটুকু এনার্জি পেলো? 5 জুল। ওকে, নেক্সট আরেক প্যাকেট গেল, তাহলে টোটাল এনার্জি কতটুকু অ্যাবজর্ব করলো এই অ্যাবজর্ভারটা? ফার্স্টে একটা প্যাকেট 5 জুল, আরেকটা প্যাকেট স্যার আরও 5 জুল, তো টোটাল কত হলো? 10 জুল। নেক্সট আরেকটা প্যাকেট গেল, অ্যাবজর্ব হলো, তো আরেকটা প্যাকেট যাওয়ার সাথে সাথে 15 জুল। আরেকটা প্যাকেট গেল, স্যার এখন টোটাল হয়ে গেছে 20 জুল। এর মানে 5 জুল, দেন 5 জুলের পরে নেক্সট কত জুল? 10 জুল। নেক্সট কত জুল? 15 জুল। নেক্সট কত জুল? 20 জুল এনার্জি। মানে এই যে অ্যাবজর্ব যে করছে, ফার্স্টে 5 জুল করবে, তারপর যখন আরেক প্যাকেট করবে, একটা রেডিয়েশনের সব প্যাকেটস, প্রত্যেকটা প্যাকেটসের এনার্জি কিন্তু সেম হয়। একটা প্যাকেট যদি 5 জুল হয়, বাকি প্রত্যেকটা প্যাকেট কিন্তু 5 জুল ফর এ পার্টিকুলার রেডিয়েশন। ঠিক? তো প্রত্যেকটার প্যাকেটসের এনার্জি 5 জুল যদি হয়, ফার্স্ট প্যাকেট অ্যাবজর্ব করলো, টোটাল কতটুকু অ্যাবজর্ব হলো? 5 জুল। আরেকটা প্যাকেট অ্যাবজর্ব হলো, টোটাল কতটুকু হলো? 10 জুল। আরেকটা প্যাকেট এনার্জি অ্যাবজর্ব হলো, টোটাল 15 জুল। আরেকটা প্যাকেট এনার্জি টোটাল 20 জুল। এর মানে দিস পার্টিকুলার বডি ক্যানট অ্যাবজর্ব 7 জুল এনার্জি নেওয়ার। 5 থেকে ডাইরেক্ট জাম্প করছে 10-এ, 5 থেকে ডাইরেক্ট জাম্প করছে 10-এ, 10 থেকে ডাইরেক্ট জাম্প করছে 15-এ। 10 আর 15-এর মধ্যে কোনো এনার্জি কিন্তু পসিবল না, কারণ এক একটা প্যাকেটের এনার্জি 5 জুল। প্যাকেট ছিঁড়ে এনার্জি দেওয়া যায় না। হয় তুমি পুরা একটা প্যাকেট নেও, অথবা প্যাকেট নিও না, কিন্তু প্যাকেট থেকে বের করে তোমাকে হাফ এনার্জি দেওয়া যাবে না। ইউ হ্যাভ টু অ্যাবজর্ব এন্টায়ার প্যাকেট অর নো প্যাকেট। প্যাকেট, পুরা প্যাকেট অ্যাবজর্ব করতে হবে, এক একটা পুরা প্যাকেট। প্যাকেট কেটে প্যাকেট থেকে ডিস্ট্রিবিউটার করা যায় না। দ্যাট ইজ দ্য স্মলেস্ট পসিবল প্যাকেট। ঠিক? তো এই জন্য আমরা বলি যে রেডিয়েশন এনার্জি যখন অ্যাবজর্ব হয়, রেডিয়েশনের এনার্জি যখন অ্যাবজর্ব হয়, কন্টিনিউয়াসলি কিন্তু এনার্জি অ্যাবজর্ব হচ্ছে না। দেখো 5 জুল অ্যাবজর্ব হচ্ছে, তারপর টোটাল হয়ে যাচ্ছে 10, তারপর 15, জাম্প করে করে যাচ্ছে। দ্যাট মিনস যখনই কোনো জিনিস এইভাবে ডিসকন্টিনিউটি দেখায়, মানে 5 থেকে 10, 5 থেকে 6, 7, 8, 9 পসিবল হচ্ছে না, বা 5 থেকে 5.1, 5.2, 5.3 পসিবল হচ্ছে না, 5 থেকে ডাইরেক্ট জাম্প করতে হচ্ছে 10-এ, কারণ এক একটা প্যাকেটের এনার্জি 5 জুল। বা এক একটা প্যাকেট যদি সে 2 জুল হতো, তাহলে ফার্স্টে 2 জুল অ্যাবজর্ব করবে, দেন আরেকটা প্যাকেট অ্যাবজর্ব করার সাথে সাথে টোটাল হয়ে যাবে 4 জুল। আরেকটা প্যাকেট যদি অ্যাবজর্ব করে, 3টা প্যাকেট অ্যাবজর্ব যদি করে টোটাল, তো কত হয়ে যাবে? 3টা প্যাকেট, এক একটা 2 করে 6 জুল, 4টা করলে 8 জুল। মানে এখন 2 থেকে জাম্প করবে 4-এ, 4 থেকে জাম্প করবে 6-এ, 6 থেকে 8-এ। 2 আর 4-এর মধ্যে কোনো ভ্যালু এই অ্যাবজর্ভারের থাকবে না, মানে অ্যাবজর্ব করতে পারবে না। ঠিক? 2 জুল থেকে 4 জুল। এখন যদি অ্যাবজর্বার ইচ্ছা করে না 2 জুলের পর আমার 3 জুলে যাব, নট পসিবল। 2 জুল থেকে নেক্সট 4 জুলেই যেতে হবে, কারণ এক একটা প্যাকেটের এনার্জি 2 জুল। বোঝা গেল? এর মানে অ্যাবজর্ভার যে এনার্জি অ্যাবজর্ব করবে, ইট ডিপেন্ডস অন প্যাকেটস। নিজের ইচ্ছা মতো এনার্জি অ্যাবজর্ব করতে পারবে না। এটা কতটুক এনার্জি অ্যাবজর্ব করবে, ইট ডিপেন্ডস অন দ্য এনার্জি ইন ইন্ডিভিজুয়াল প্যাকেটস। এক একটা প্যাকেটের কতটুক এনার্জি আছে, এইটার উপর ডিপেন্ড করবে যে এই অ্যাবজর্ভার ইন টোটাল কতটুকু এনার্জি অ্যাবজর্ব করছে। অ্যাবজর্ভারের ইচ্ছা হলো 3 জুল এনার্জি, পারবে না, কারণ এক একটা প্যাকেট 2 জুল। সো 2 জুল হতে হবে। নেক্সট আরেকটা 2 জুলের প্যাকেট যদি যায়, টোটাল হয়ে যাবে 4 জুল। টোটাল 3 জুল কোনোদিন পসিবল না। তো 2 অথবা 4, মিডিলে কিছু পসিবল না। সিমিলারলি একটা প্যাকেটের এনার্জি যদি হয় 10 জুল করে, এক একটা প্যাকেটের এনার্জি, তাহলে ফার্স্ট প্যাকেট 10 জুল, সেকেন্ড প্যাকেট গেল, তাহলে টোটাল হবে 20 জুল। আরেকটা প্যাকেট, টোটাল 3টা প্যাকেট যদি অ্যাবজর্ব করে 30 জুল, এইভাবে বাড়বে। তো 10 থেকে 20, 20 থেকে 30। যদি আমার এই অ্যাবজর্ভার, এই বডিটা ইচ্ছা করে না আমার 12 জুল এনার্জি লাগে, পসিবল না, কারণ এক একটা প্যাকেটের 10 জুল এনার্জি। তো ইদার তুমি 10 নেও, বা তারপর আরেকটা 10 নিতে হবে, এখান থেকে কেটে 2 দেওয়া যাবে না। তো 10, 10, 10, 10 করেই তোমার নিতে হবে, মানে এন্টায়ার প্যাকেটস ইউ হ্যাভ টু get from this emitter.
দেখো সেকেন্ড পয়েন্ট কি বলেছে, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ এ কোয়ান্টাম অফ রেডিয়েশন। কোয়ান্টাম মানে সিঙ্গেল প্যাকেট, কোয়ান্টাম মানে সিঙ্গেল প্যাকেট, একটা প্যাকেটের কথা বলা হয়েছে। তো একটা প্যাকেটে কতটুকু এনার্জি থাকে, এই ই যদি ধরা হয় এনার্জি ইন ওয়ান প্যাকেট, এনার্জি ইন ওয়ান প্যাকেট, প্যাকেট প্যাকেট না বলে আমরা বলতে পারি ওয়ান কোয়ান্টাম, কারণ এক একটা প্যাকেটকে কি বলা হয়, কোয়ান্টাম। এনার্জি ইন ওয়ান কোয়ান্টাম is equal to or is directly proportional to frequency of radiation। দেখো রেডিয়েশনের ফ্রিকোয়েন্সির মিনিং আমি লাস্ট ক্লাসে বলে এসেছি। You can stop the video, go to the frequency wala part, revise it and then come back to here. Okay, তো ই মিনস কি বলেছি আমরা, এনার্জি ইন ওয়ান প্যাকেট অফ এনার্জি, মানে ওয়ান কোয়ান্টাম, একটা প্যাকেটের এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন, নিউ ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন লাস্ট ক্লাসে ডিসকাস করা আছে। তো এটা যদি আমি প্রপোর্শনালিটি সাইন সরাই, দেন ই ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট আসবে, এই কনস্ট্যান্টকে লেখা হয় এইচ ইন্টু নিউ। এই এইচকে বলা হয় প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এই ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, it would be required in to solve a various numerical problems, that is a very essential formula in atomic structure. So E is equal to H nu, energy E মানে কি, energy in one such packet is equal to H into nu, nu means frequency of radiation. So Planck's constant, Planck's constant, H is Planck's constant, okay, its value is fixed, the value of Planck's constant is fixed, it is 6.626, remember this value, 6.626 into 10 to the power minus 34 joule into second. This is the value of Planck's constant you have to use in numerical problem. So E is equal to H nu, a very essential formula in regard to the chapter atomic structure. Okay, I hope it is clear. Second point is clear. Second point deals with some mathematical analogy or mathematical formulations of this theory. Now let us get to third point of this particular theory. A body can emit or absorb energy only in terms of integral multiple of quantum. Means what? মানে একটা বডি ব্রেন লাগাও তাহলে বুঝবে, এটা শুধু শুনলেই বোঝা যায় না, কিছু নিজের একটু লজিক ইউজ করতে লাগবে, একটু নিজের ইন্টেনশন লাগবে বোঝার জন্য। তো এ বডি ক্যান এমিট অর অ্যাবজর্ব এনার্জি অনলি ইন টার্মস অফ ইন্টিগ্রাল মাল্টিপল অফ কোয়ান্টাম, মানে আমি না, এমিটার, এই যে এমিট করছে, ইটস এ বডি। তো কোনো একটা বডি এমিট করছে, কোনো একটা বডি অ্যাবজর্ভ করছে। তো কোনো বডি যদি এমিট করে বা কোনো বডি যদি অ্যাবজর্ভ করে, ইন্টিগ্রাল মাল্টিপল অফ কোয়ান্টাম এমিট করবে বা অ্যাবজর্ভ করবে। মানে এক প্যাকেট, দুই প্যাকেট, তিন প্যাকেট, চার প্যাকেট, পাঁচ প্যাকেট, এইরকম প্যাকেটস অফ এনার্জি ছাড়বে। প্যাকেটস মানে এইরকম কোয়ান্টাম ছাড়বে। কোয়ান্টাম মানে এক একটা প্যাকেট। তো প্যাকেটসগুলো ইন্টিগ্রাল মাল্টিপল হতে হবে, মানে একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম 4.5টা প্যাকেট ছাড়তে পারবে না। এই যে আমি আগে বলে রেখেছি যে প্যাকেট ছিঁড়ে প্যাকেটের ভিতর থেকে কিছু এনার্জি ডিস্ট্রিবিউট করে আর দেওয়া যাবে না, তোমার এন্টায়ার প্যাকেট দিতে হবে অথবা 9 প্যাকেটস, দ্যাট ইজ দ্য কন্ডিশন। তো তুমি এইভাবেও বলতে পারো ইন্টিগ্রাল নাম্বার অফ এনার্জি প্যাকেটস ক্যান বি অ্যাবজর্বড অর এমিটেড, বা ইন্টিগ্রাল নাম্বার অফ এনার্জি প্যাকেটস ক্যান বি এমিটেড অর অ্যাবজর্বড। ইন্টিগ্রাল নাম্বার 10, 15, 20, 50, 60, এখন 101টা হতে পারে, কিন্তু 101.2 হবে না, ফ্র্যাকশন হবে না। ফ্র্যাকশন মানেই প্যাকেট ছিঁড়া হয়ে গেছে, হুইচ ইজ নট পসিবল। ঠিক, আই হোপ ইউ আন্ডারস্টুড দিস পার্টিকুলার 3 পয়েন্টস। এখন দেখো, ইফ এ পার্টিকুলার বডি absorbs
absorbs n number of packets, একটা দুইটা তিনটা চারটা করে ধরো n number of packets absorb করলো, n number of packets of energy। আচ্ছা, শুধু প্যাকেটস বলে রাখলে আবার মুশকিল, প্যাকেটস অফ এনার্জি বলতে হবে, অথবা প্যাকেটস অফ এনার্জি না বলে তুমি কি বলতে পারো, কোয়ান্টামও বলতে পারো। প্যাকেটস অফ এনার্জি মানে কোয়ান্টাম। তো একটা পার্টিকুলার বডি যদি n নাম্বার অফ প্যাকেটস অফ এনার্জি অ্যাবজর্ব করে, তাহলে টোটাল কতটুকু এনার্জি অ্যাবজর্ব করলো। একটা প্যাকেটের এনার্জি কি ছিল, একটু আগে আমরা পেয়েছি যে একটা প্যাকেটের এনার্জি h নিউ, একটা প্যাকেটের এনার্জি h নিউ। তো টোটাল এনার্জি অ্যাবজর্বড, টোটাল এনার্জি অ্যাবজর্বড ইজ ইকুয়াল টু একটা প্যাকেটের এনার্জি h নিউ। তো এই পার্টিকুলার বডি কয়টা প্যাকেট অ্যাবজর্ব করেছে, n নাম্বার অফ প্যাকেটস। তো একটা প্যাকেটের এনার্জি যদি h নিউ হয়, nটা প্যাকেট অ্যাবজর্ব করেছে, তো টোটাল এনার্জি কতটুকু অ্যাবজর্ব করলো, n ইন্টু h নিউ। So this is total energy absorbed. I write is ET is equal to NH nu. Correct it, ET. So total energy absorbed NH nu. বুঝা গেল? ক্লিয়ার এই ফর্মুলা এটা। So this is all about Planck's quantum theory. আর কিছু প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি থেকে আমার লাগবে না। আর এই পার্টিকুলার ফর্মুলা নিউমারিক্যাল প্রবলেমস আমরা করব, which are very easy. নিউমারিক্যালস নিয়ে তো টেনশনের এখন দরকার নাই। লেট আস এনজয় দ্য লার্নিং অফ দিস টপিক্স। নেক্সট উই আর শিফটিং টু ফটো ইলেকট্রিক এফেক্ট। ওকে, তো চলো ফটো ইলেকট্রিক এফেক্ট দেখো। ফটো ইলেকট্রিক এফেক্ট বলতে গেলে একটু যদি আইনস্টাইনের কথা না বলে আমরা ফটো ইলেকট্রিক এফেক্টে চলে যাই, ইট উইল বি ইনজাস্টিস। দেখো আইনস্টাইনের ইকুয়েশন তো সবাই জানো, E is equal to mc square, famous equation, world's most famous equation is E is equal to mc square. অ্যাকচুয়ালি কিছু জিনিস তোমরা হয়তো আইনস্টাইনের ব্যাপারে জানো না। 1999-এ আইনস্টাইনের ডেথ অর বার্থ এরকম কিছু না। 1999-এ একটা টাইম ম্যাগাজিন, ভেরি প্রেস্টিজিয়াস ম্যাগাজিন, টাইম ম্যাগাজিন, এই টাইম ম্যাগাজিন অ্যানাউন্স করলো যে কিছু নমিনেশনস দেওয়ার জন্য, যাতে নমিনেশনস ফর পার্সন অফ দ্য সেঞ্চুরি ডিক্লেয়ার করার জন্য। যেমন তোমরা টিভিতে দেখো, ফিল্ম অ্যাওয়ার্ডসগুলো দেখো, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস, যে অনেকগুলো নমিনেশনস আসে বেস্ট অ্যাক্টরের জন্য। এইরকম পার্সন অফ দ্য সেঞ্চুরির জন্য অনেকগুলো নমিনেশনস ওরা কালেক্ট করেছে, পার্সন অফ দ্য সেঞ্চুরি। এই নমিনেশনসের মধ্যে অনেক নমিনেশনস, নিয়ার অ্যাবাউট 100 নমিনেশনস ছিল এই কম্পিটিশনে, যেটা টাইম ম্যাগাজিনের 1999 অ্যাট দ্য ভেরি এন্ড অফ দিস সেঞ্চুরি। দেখো 1999 সেঞ্চুরি, এক বছরের মধ্যে সেঞ্চুরি শেষ। তো পার্সন অফ দ্য সেঞ্চুরি কাকে ডিক্লেয়ার করা হবে ইন দ্য পাস্ট সেঞ্চুরি, এন্টায়ার দিস সেঞ্চুরি, এই জন্য অনেক নমিনেশনস। এর মধ্যে আইনস্টাইনও ছিলেন, আমাদের ইন্ডিয়ার মহাত্মা গান্ধী ওয়াজ ওয়ান নমিনি। তো এইরকম অনেক প্রেস্টিজিয়াস সায়েন্টিস্ট, প্রেস্টিজিয়াস ফিলসফার্স, রিনাউন্ড আর্টিস্টস, অনেক মানুষ ছিলেন। নিয়ার অ্যাবাউট 100 পিপল ওয়্যার দেয়ার ইন দ্য নমিনেশন লিস্ট। কিন্তু আলটিমেটলি পার্সন অফ দ্য সেঞ্চুরি অ্যাওয়ার্ড or person of the century declaration went to Einstein. So Einstein was such a personality, and see, a lot of scientific discovery have been credited to Einstein. তো এটা হয়তো তোমরা জানতে না যে আইনস্টাইন was the person of last century, declared the person of century. অনেক মানুষের মধ্যে পার্সন অফ সেঞ্চুরি হওয়াটা এটা কম বড় ব্যাপার না। আইনস্টাইনের ফেমাস ইকুয়েশন E is equal to mc স্কোয়ার। আইনস্টাইন আর কি কি করেছেন, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, a lot of scientific discoveries are there. 1905 এই পার্টিকুলার ইয়ারকে বলা হয় আইনস্টাইনস ইয়ার অফ মিরাকলস। A lot of publications Einstein made in this particular year. Even photoelectric effected যে explanation, এটাও আইনস্টাইন 1905 এ দিয়েছেন, for which he got Nobel Prize. How Einstein really became famous.
It is the photoelectric effect for which Einstein got Nobel Prize. তো 1905 উনি ফটোইলেকট্রিক এফেক্টটাও মানে এক্সপ্লেনেশন দিয়েছেন। আচ্ছা, ফটোইলেকট্রিক এফেক্টের কথা বলতে গেলে অ্যাকচুয়ালি যদি তোমাকে কেউ বলে হু ডিসকভার্ড ফটোইলেকট্রিক এফেক্ট, আইনস্টাইন না। আইনস্টাইন ডিডেন্ট ডিসকভার ফটোইলেকট্রিক এফেক্ট। স্যার তাহলে আইনস্টাইন নোবেল প্রাইজ পেয়ে গেলেন কিভাবে? দেখো, photoelectric effect was discovered by a scientist known as H. Hertz. H. Hertz বলে একজন সায়েন্টিস্ট ফটোইলেকট্রিক এফেক্ট ডিসকভার করেছেন, কিন্তু উনি ফটোইলেকট্রিক এফেক্টকে ঠিকঠাক এক্সপ্লেন করতে পারেননি। H. Hertz discovered photoelectric effect, this is correct, but H. Hertz could not explain his own discovery in a convenient or in a acceptable manner. So Hendrik Hertz discovered photoelectric effect. তো আইনস্টাইন কি করলেন? আইনস্টাইন ওই হেনরিক হার্টজের ফটোইলেকট্রিক এফেক্ট, এই পার্টিকুলার ফটোইলেকট্রিক এফেক্টকে এক্সপ্লেন করলেন উইথ দ্য হেল্প অফ প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি। একটু আগে আমরা পড়ে এসেছি। তো প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি প্ল্যাঙ্কের জিনিস, প্ল্যাঙ্কের ডিসকভারি। ফটোইলেকট্রিক এফেক্ট হার্টজের ডিসকভারি। তো প্ল্যাঙ্কসের যে ডিসকভারি, প্ল্যাঙ্কসের যে থিওরি, ওই প্ল্যাঙ্কসের থিওরি ইউজ করে হার্টজের ফটোইলেকট্রিক এফেক্ট আইনস্টাইন এক্সপ্লেন করে দিলেন, আর নোবেল প্রাইজটা আইনস্টাইনের ভাগ্যেই জুটল। আগেরকার মানুষে আইনস্টাইনের ট্যাটু বানাতো, আইনস্টাইনের ইকুয়েশনের ট্যাটু বানাতো, হাতের মধ্যে আইনস্টাইনের ইকুয়েশন E = mc স্কোয়ার। আইনস্টাইন ওয়াজ দেন হিরো। এখন যেমন হিরো বলতে বলিউডের হিরো, টলিউডের হিরো, হলিউডের হিরো, আইনস্টাইন তখনকার দিনে এইরকম হিরোর থেকে বেশি সায়েন্টিস্টের দামটা বেশি ছিল। ধরো এটা একটা ম্যাগনেট, এমনি জাস্ট টু নো সামথিং অ্যাবাউট সামথিং ডিফারেন্টলি, এটা তোমার সিলেবাসে নাই যে E = mc স্কোয়ার কী জিনিস, আমি এমনি একটু বুঝাচ্ছি। ধরো এই দুইটা ম্যাগনেট, এই টাইপের ম্যাগনেটকে কী বলে তোমরা ক্লাস 10 থেকে জানো। ধরো দুইটা ম্যাগনেট, দিস ইজ সাউথ পোল, নর্থ পোল, এটা নর্থ পোল, এইটা সাউথ পোল। এই ম্যাগনেটের ওয়েট ধরো 1 কেজি। আমি জাস্ট E = mc স্কোয়ারটা একটু এক্সপ্লেন করছি, এমনি সিলেবাসে নাই। এইটা 1 কেজি। সো দিস ইজ 1 কেজি ম্যাগনেট, দিস ইজ অ্যানাদার 1 কেজি ম্যাগনেট। এই দুইটা ম্যাগনেটকে আমি যদি জয়েন করি, জয়েন তো হবেই, কারণ নর্থ পোল সাউথ পোল অ্যাট্রাকশন, নর্থ পোল সাউথ পোল অ্যাট্রাকশন হবে, জয়েন হবে। এই দুইটা যদি কানেক্ট হয় তাহলে টোটাল ম্যাগনেটের মাস কত হবে? স্যার 2 কেজি। নো স্যার, ইট ইজ নট 2 কেজি। টোটাল দুইটা ম্যাগনেট যদি আমি জয়েন করি, 1 কেজি ম্যাগনেট, 1 কেজি ম্যাগনেট, টোটাল মাস উইল নট বি 2 কেজি, ইট উড বি লেস দেন 2 কেজি। কতটুক লেস? অ্যাকচুয়ালি দেখা গেছে 0.00001 কেজি mass will be lost when the two magnets gets connected by attractive force. তো দুইটা ম্যাগনেট যখন বাই অ্যাট্রাকটিভ ফোর্স কানেক্ট হয়, এটার 1 কেজি আর এটার 1 কেজি মিলে কিন্তু টোটাল 2 কেজি হয় না, 2 কেজির থেকে একটু কম হয়। ডিক্রিজ ইন মাস, ডিক্রিজ ইন মাস বা লস ইন মাস, কতটুকু লস হচ্ছে? লস ইন মাস ইজ 0.00001 কেজি। আর এই লস ইন মাসকে যদি ইকুয়েশনে নিয়ে বসাও, E = mc স্কোয়ার, এই মাস হচ্ছে লস ইন মাস, এখানে যদি বসাও 0.00001 কেজি ইন্টু c স্কোয়ার। c মানে ভেলোসিটি অফ লাইট, ভেলোসিটি অফ লাইট তোমাদের জানা আছে, ফিক্সড 3.0 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো ভেলোসিটি অফ লাইট তো কনস্ট্যান্ট, আর এখানে ডিক্রিজ ইন মাস, দুইটা যখন আমি 1 কেজি ম্যাগনেট অ্যাটাচ করি, তখন দেখা যায় যে টোটাল মাস 2 কেজি হয় না, 2 কেজি থেকে একটু কম হয়। কতটুক কম হয়? 0.00001 কেজি। কয়টা জিরো আছে দেখে নাও? 1 2 3 4 5, ঠিক। তো এই প্রসেসে এতটুক মাস লস হওয়ার জন্য E comes out to be around 90 মিলিয়ন জুল, 90 মিলিয়ন জুল। এর মানে আমি যখন দুইটা 1 কেজি ম্যাগনেট কানেক্ট করি, কিছু মাস লস হয়, এতটুক মাস কমে যায়, টোটাল মাস থেকে এতটুক মাস গায়েব হয়ে যায়। আর এই গায়েব হওয়া মাস
gets converted to energy, mass gets converted to energy. এই গায়েব হওয়া মাস মাত্র 0.0000001 কেজি থেকে 90 মিলিয়ন জুল এনার্জি প্রডিউস হচ্ছে। বোঝা গেল জিনিসটা? তো দ্যাট ইজ দ্য বিউটি অফ আইনস্টাইনস ইকুয়েশন। এই ইকুয়েশন ফর্মুলেট যদি একজন করতে পারে ইন দ্য হিস্ট্রি অফ সায়েন্স, ইট ইজ আইনস্টাইন। তো এই হিসাবে দেখো, সানও তো আমাদেরকে এনার্জি দিচ্ছে, সান এনার্জি দিচ্ছে আমাদেরকে। এভরি মোমেন্ট, এভরি সেকেন্ড, you know, sun is losing 4 billion kg per second. 4 billion kg mass loss করছে sun in 1 second. তাহলে তো স্যার একদিন সূর্য শেষ হয়ে যাবে। 1 সেকেন্ডে যদি 4 বিলিয়ন কেজি মাস কমতে থাকে, না শেষ হবে না। দেয়ার আর সাম আদার থিওরিজ অলসো। মাস একদিকে কমলে আরেকদিকে বাড়ারও রাস্তা আছে। এনিওয়ে, ওইগুলাতে আমি যাচ্ছি না। তো লেট আস গেট ব্যাক টু ফটো ইলেকট্রিক এফেক্ট। দেখো, আমি ফার্স্টে ডেফিনেশনটা লিখবো, তারপর জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। ফটো ইলেকট্রিক এফেক্ট ইজ অ্যাকচুয়াল কনসেপ্ট ওয়্যার উই হ্যাভ টু বি ভেরি কনসিয়াস। The phenomenon of ejection of electrons, the phenomenon of ejection of electrons from a metal surface when a radiation of, ডেফিনেশনটা লিখে নেবে একসাথে, when a radiation of sufficiently high energy, ব্র্যাকেটে আমরা লিখব ফ্রিকোয়েন্সি, আমি সব বুঝিয়ে দিচ্ছি, লিখে নাও ফার্স্ট। সো দ্য ফেনোমেনন, আচ্ছা ফেনোমেনন পুরা লিখিনি, the phenomenon of ejection of electrons from a metal surface when a radiation of sufficiently high energy, bracket frequency, falls on it. দেখা গেছে যে সাফিসিয়েন্টলি হাই এনার্জিওয়ালা রেডিয়েশন যদি একটা মেটেলের সারফেসের মধ্যে পড়ে, একটা মেটাল সারফেসের মধ্যে যদি আমরা হাই এনার্জিওয়ালা রেডিয়েশন দেই, হাই এনার্জিওয়ালা মানে কি, এক একটা প্যাকেটের এনার্জি বেশি। রেডিয়েশনে কি আসছে? রেডিয়েশন আসছে মানে প্যাকেট, স্মল প্যাকেটস আর কামিং। এক একটা প্যাকেটের এনার্জি বেশি হলেই রেডিয়েশনের এনার্জি বেশি হবে, ঠিক? তো when a radiation of sufficiently high এনার্জিওয়ালা রেডিয়েশনস যদি পড়ে একটা মেটালের সারফেসের মধ্যে, তখন দেখা যায় যে মেটালের সারফেস থেকে টুক 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 করে ইলেকট্রন ইজেক্ট হচ্ছে, ইলেকট্রন বেরোচ্ছে। This is electron. So this phenomenon is called photoelectric effect. Sir, radiation of high energy কেন? ইলেকট্রন এখান থেকে বের করতে গেলে, মেটালের সারফেস থেকে ইলেকট্রন যদি ইজেক্ট করাতে হয়, ইলেকট্রন যদি এমিট করাতে হয়, ইলেকট্রন যদি বের করতে হয়, কিছু না কিছু এনার্জি তো আমার দিতে হবে। ফু দিয়ে তো ইলেকট্রন বের করা যাবে না, না? তো এই এনার্জি লাইট দিয়েও দেওয়া যেতে পারে, এনার্জি হিট দিয়েও দেওয়া যেতে পারে, অনেকভাবে এনার্জি দেওয়া যেতে পারে। এইখানে আমরা পড়ছি শুধু রেডিয়েশন বা লাইট দিয়ে যে এনার্জি, লাইট দিয়ে যে এনার্জি দেওয়া হচ্ছে, এইটা আমরা এখানে ফটো ইলেকট্রিক এফেক্টে ডিসকাস করছি। হিট দিয়ে এনার্জি দেওয়া বা অন্য কোনো ওয়েতে এনার্জি দেওয়ার প্রসেস আমরা এইখানে ডিসকাস করব না। তো হোয়াট ইজ ফটো ইলেকট্রিক এফেক্ট? দ্য ফেনোমেনন অফ ইজেকশন অফ ইলেকট্রনস ফ্রম মেটাল সারফেস when radiation of sufficiently high energy falls on the surface. ঠিক স্যার, এটা কেন হয়, কিভাবে হয়? we are explaining, we are coming to that. wait, আচ্ছা তোমরা বলতে পারো স্যার আরেকটা জিনিস আপনি বলেননি, যে সাফিসিয়েন্টলি হাই এনার্জি দিয়ে ব্র্যাকেটে আবার ফ্রিকোয়েন্সি কেন লিখেছেন? দেখো, একটু আগে আমরা একটু ইকুয়েশনস থেকে জিনিসটা বোঝা যাবে। লাস্ট ক্লাসে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরিতে আমরা কি পড়েছিলাম, যে C is equal to nu into lambda. I hope you remember these equations. These are very, very important, necessary, as I repeatedly said you.
সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা। সি মানে স্পিড অফ লাইট, স্পিড অফ লাইট তোমাদের জানা আছে 3.0 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, নিউ মানে ফ্রিকোয়েন্সি, আর ল্যামডা হচ্ছে ওয়েভলেংথ, ঠিক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইফ সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা, তো আমরা কি লিখতে পারি, নিউর জায়গায় লিখতে পারি ইচ্ছা করলে নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। আরেকটা ইকুয়েশন আমরা একটু আগে পড়ে এসেছি, ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। রিমেম্বার দিস ইকুয়েশন। ই মানে এনার্জি ইন ওয়ান প্যাকেট, এই যখন প্যাকেট ছিল তো একটা প্যাকেটের এনার্জি এইচ নিউ। এইচ এর ভ্যালুটাও আমরা জানতে লাগবে, এটা লিখে নিয়েছি আগে। তো ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, নিউ মানে ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা কি দেখলাম, ই এনার্জি আর ফ্রিকোয়েন্সি ডাইরেক্টলি প্রপোর্শনাল। যদি এনার্জি হাই হয় তাহলে ফ্রিকোয়েন্সিও হাই হবে। আবার যদি আমি লিখতাম ই ইজ ইকুয়াল টু এইচ, আর নিউর জায়গায় কি লেখা যাবে, সি বাই ল্যামডা, ঠিক, সি বাই ল্যামডা। তো ই আর ওয়েভলেংথ যদি দেখি ইনভার্সলি প্রপোর্শনাল, মানে হাই এনার্জি হতে গেলে লো ওয়েভলেংথ, হাই এনার্জি হতে গেলে লো ওয়েভলেংথ। তো তুমি দুইভাবে লিখতে পারো দ্য ফেনোমেনন অফ ইজেকশন অফ ইলেকট্রনস ফ্রম এ মেটাল সারফেস when a radiation of sufficiently high energy, ব্র্যাকেটে হাই এনার্জি হলে ফ্রিকোয়েন্সিও হাই, কারণ এনার্জি আর ফ্রিকোয়েন্সি ডাইরেক্টলি প্রপোর্শনাল, নিউ ইজ ফ্রিকোয়েন্সি। তো হাই এনার্জি ব্র্যাকেটে হাই ফ্রিকোয়েন্সি, অথবা হাই এনার্জি ব্র্যাকেটে লো ওয়েভলেংথ, কারণ এনার্জি যদি হাই হয় ওয়েভলেংথ কী হতে হবে, লো হতে হবে। দিস ইজ ওয়েভলেংথ। আই হোপ ইউ রিমেম্বার দিস থিংস last class. If you are not confident with the last class, you cannot come to this video. So E is equal to H C by lambda. If we look at the wavelength and energy are inversely proportional. তো তুমি লিখতে পারো হাই এনার্জি ব্র্যাকেটে লো ওয়েভলেংথ। দেখো এখানে ফটোইলেকট্রিক এফেক্টের তিনটা পয়েন্ট আমরা ডিসকাস করব। এই তিনটা পয়েন্ট ডিসকাস করার পর আমাদের ফটোইলেকট্রিক এফেক্টও কমপ্লিট নলেজ ডেভেলপ হয়ে যাবে। তারপর আমরা নিউমারিক্যাল প্রবলেম 2-3টা প্র্যাকটিস করে নিতে পারবো। দেখো এই পয়েন্টসগুলো কি কি, দিস পয়েন্টস আর রিলেটিং টু ফটোইলেকট্রিক এফেক্ট। তো একটা একটা করে প্রপার্টিগুলো আমরা বোঝার চেষ্টা করি। ফার্স্ট প্রপার্টি যেটা, এই প্রপার্টির উপরে বেস করে নিউমারিক্যাল প্রবলেম আসতে পারে। নিউমারিক্যাল প্রবলেমে এই প্রপার্টি খুব ভালো করে বুঝতে হবে। দেখো একটু আমরা অন্যভাবে এই প্রপার্টিটা বোঝার চেষ্টা করব। যা লেখা আছে এটা পরে দেখব। লেট আস আন্ডারস্ট্যান্ড সামথিং ডিফারেন্ট। ধরো এটা একটা মেটাল সারফেস, ইফ দিস ইজ এ মেটাল সারফেস, তো ফটোইলেকট্রিক এফেক্টে কি বলা আছে যে রেডিয়েশন অফ সাফিসিয়েন্টলি হাই এনার্জি আমার মেটাল সারফেসের মধ্যে ফেলতে হবে, তাহলে মেটাল সারফেস থেকে ইলেকট্রন ইজেক্ট হবে, ঠিক। So when radiation of sufficiently high energy falls on metal surface, electrons are emitted or ejected. This phenomenon is photoelectric effect. তো আমি যখন এনার্জি দিচ্ছি in form of radiation, actually I am giving packets of energy. এক প্যাকেট, তো I am giving packets of energy, ঠিক। এক প্যাকেট, so lot of packets of energies are coming into the metal surface. আরেকটা জিনিস এখানে বলা ইম্পর্টেন্ট, যে হয়তো আমি একটু আগেও বলেছি, I couldn't remember, that একটা প্যাকেট এনার্জি একটা ইলেকট্রনকে ইজেক্ট করবে বা এমিট করবে। One packet is responsible for ejection of one electron. Remember, mark this word, one packet of energy is responsible for ejection of one electron. Radiation আসছে, রেডিয়েশন কিভাবে আসছে, প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি থেকে আমরা পড়েছি ইন দ্য ফর্ম অফ প্যাকেটস অফ এনার্জি। রেডিয়েশনের যে এনার্জিগুলো আসছে ইন দ্য ফর্ম অফ প্যাকেট, সো ওয়ান প্যাকেট কিকস আউট ওয়ান ইলেকট্রন, ঠিক। তাহলে এই মেটালের তো একটা কন্ডিশন থাকবে, এটা তো মেটাল সারফেস, মেটাল সারফেসের তো এইরকম কিছু একটা কন্ডিশন থাকবে যে
মিনিমাম আমাকে এতটুক এনার্জি যদি না দেও তাহলে আমি ইলেকট্রন বের করতে দেব না। ইলেকট্রনস উইল নট বি অ্যালাউড টু এমিট উইদাউট ইরেডিয়েটিং উইথ এ মিনিমাম এনার্জি। মানে মিনিমাম একটা এনার্জি দিতে হবে, আদারওয়াইজ ইলেকট্রন বেরোবে না। একটা মিনিমাম এনার্জি একটা সেট করবে এক পার্টিকুলার মেটাল। এই মিনিমাম এনার্জিকে বলা হয় ওয়ার্ক ফাংশন। আই এম কামিং টু দ্যাট। ধরো আমি আমার ফিজ 1200 ফিক্স করলাম, কেমিস্ট্রি পড়তে গেলে 1200 পার মান্থ। তো মিনিমাম ফিজ 1200। এর থেকে বেশি তুমি 1 লাখ দেও, 2 লাখ দেও, আমার কোনো অসুবিধা নেই। মিনিমাম 1200, এর নিচে দিলে হবে না। তো মিনিমাম আমি আমার একটা সেট করলাম যে এতটুকু ফিজ দিলে কেমিস্ট্রি পড়া যাবে। সিমিলারলি মেটাল সেট করবে যে মিনিমাম এতটুক এনার্জি, এক একটা প্যাকেটের মিনিমাম সার্টিন একটা লেভেল সেট করে দেবে যে 5 জুল এনার্জি মিনিমাম যদি না দেও ইলেকট্রন বেরোবে না। তো হোয়াট ইজ ওয়ার্ক ফাংশন দেখো, দ্য মিনিমাম এনার্জি মিনিমাম কতটুক দরকার, বেশি দেও কোনো অসুবিধা নাই, কিন্তু মিনিমাম অ্যাটলিস্ট আমার কমপক্ষে কতটুক এনার্জি দিতে হবে যাতে ইলেকট্রন বেরিয়ে যায়। দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড, কিছু ডেফিনেশনস এখন লিখাবো দেখবে। দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড, এই ডেফিনেশনসগুলো তুমিও লিখবে। দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড, মিনিমাম কতটুক দরকার টু ইজেক্ট ইলেকট্রনস from metal surface উপরে লিখে দেবে স্টার্টিং এর সময় for a particular metal the minimum energy required to eject electrons from metal surface is called work function, যেটার নাম W naught or phi সিম্বল। ওয়ার্ক ফাংশনকে অনেক সময় থ্রেশহোল্ড এনার্জিও বলা হয়, থ্রেশহোল্ড এনার্জি। ধরো আমি যদি লিখি ফর এক্সাম্পল ওয়ার্ক ফাংশন বা থ্রেশহোল্ড এনার্জি ফর এ মেটাল, কোনো একটা মেটালের জন্য, আমি জানি না মেটালের নাম কি, সাপোজ এনি মেটাল, ওয়ার্ক ফাংশন ফর এ মেটাল যদি আমি লিখি যে ফাই ইজ ইকুয়াল টু ফাই বা ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ নট ইজ ইকুয়াল টু সে ধরো 10 জুল। এর মানে এই মেটালের, ধরো দিস ইজ দ্য মেটাল, এই পার্টিকুলার মেটালের ফাই হচ্ছে 10 জুল, ফাই 10 জুল মানে মিনিমাম 10 জুল এনার্জি দিতে হবে আমার ইলেকট্রনকে বের করতে গেলে। মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু এমিট ইলেকট্রনস ইজ 10 জুল। মানে এক একটা প্যাকেটে কমপক্ষে 10 জুল এনার্জি থাকতে হবে। একটু আগে খেয়াল করো, একটু আগে আমি বলেছি 1 packet is responsible for ejection of 1 electron. 1 packet 1 electron. একটা প্যাকেট যখন মেটাল সারফেসে স্ট্রাইক করে 1 ইলেকট্রন ইজ ইজেক্টেড। দেখো ইলেকট্রনকে বের করতে গেলে মেটাল সারফেস থেকে যদি আমি ইলেকট্রনকে বের করতে চাই, তো ইলেকট্রনকে মেটাল সারফেস থেকে বের করতে গেলে এমনি বেরোবে না, কিছু এনার্জি আমার সাপ্লাই করতে হবে। ইলেকট্রন জাস্ট বাই ইটস ওন এমনি নিজের থেকে বেরোতে পারবে না, এনার্জি আমার দিতে হবে মেটাল সারফেসকে। এই যে এনার্জি কেন দিতে হবে, বিকজ ইলেকট্রন ইজ নেগেটিভলি চার্জড, আর এই ইলেকট্রন মেটাল সারফেসের কোনো না কোনো অ্যাটমের নিউক্লিয়াসের সাথে অ্যাট্রাক্টেড আছে, ঠিক কি না? যে কোনো অ্যাটম, ধরো দিস ইজ নিউক্লিয়াস ইজ পজিটিভলি চার্জ, ইলেকট্রন ইজ নেগেটিভলি চার্জ, তো ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে অ্যাট্রাকশন আছে। এই অ্যাট্রাকশনকে ব্রেক করে ইলেকট্রনকে মেটাল সারফেস থেকে ইজেক্ট করতে গেলে সাম এনার্জি মাস্ট বি গিভেন টু দ্য মেটাল সারফেস। কিছু এনার্জি না দিলে ইলেকট্রন মেটাল সারফেস থেকে বেরোতে পারবে না।
ক্লিয়ার? এখন মিনিমাম কতটুকু এনার্জি দরকার এক একটা ইলেকট্রনকে বের করতে গেলে? এই মেটেলের জন্য আমি ধরছি যে মিনিমাম 10 জুল এনার্জি দরকার, যে এর থেকে কম এনার্জি দিলে আর ইলেকট্রন বেরোবে না। মিনিমাম 10 জুল এনার্জি আমার এক একটা ইলেকট্রনকে দিতে হবে, সো দ্যাট ইলেকট্রনস আর এমিটেড। এক একটা প্যাকেটের এনার্জি 10 জুল হতে হবে। তো মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু ইজেক্ট ইলেকট্রনস ফ্রম মেটাল সারফেস ইজ কল্ড ওয়ার্ক ফাংশন। মিনিমাম কতটুকু দরকার? স্যার আমি যদি 20 জুল দেই তাহলে কি হবে? হবে, কোনো অসুবিধা নাই। তুমি কি আমাকে 1 লাখ যদি ফিস দেও আমি পড়াবো না? অবশ্যই পড়াবো। 1200 মিনিমাম, তার উপরে যত খুশি দেও, কোনো অসুবিধা নেই। যদি 10 জুল, এই পার্টিকুলার এক্সাম্পলে যদি 10 জুল হয় ওয়ার্ক ফাংশন, মানে মিনিমাম 10 জুল এনার্জি দিতে হবে, তাহলে এই এনার্জির জন্য, এই 10 জুল এনার্জি, এই মিনিমাম এনার্জির জন্য একটা করসপন্ডিং ফ্রিকোয়েন্সি থাকবে। আমি যদি এই ফর্মুলা ইউজ করি, E ইজ ইকুয়াল টু এইচ নিউ, আর এক একটা প্যাকেটে যদি আমার 10 জুল এনার্জি ইউজ হয়, মানে মিনিমাম 10 জুল এনার্জি দরকার, তো ই এক একটা প্যাকেটের এনার্জি যদি আমি 10 জুল বসাই, ই মানে কি? এনার্জি অফ ওয়ান প্যাকেট। তো এক একটা প্যাকেটের এনার্জি যদি 10 জুল বসাই, এইচ এর ভ্যালু আমরা একটু আগে পেয়েছি, ইট ইজ এ ফিক্সড ভ্যালু 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 ইন্টু, এটা কি? ফ্রিকোয়েন্সি। নিউ ইজ ফ্রিকোয়েন্সি ইন্টু নিউ। তো এইখান থেকে সলভ করলে আমার নিউর একটা ভ্যালু বেরিয়ে আসবে। এই নিউকে আমরা বলবো থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এই নিউকে আমরা বলবো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তো থ্রেশহোল্ড এনার্জির সাথে যে ফ্রিকোয়েন্সি অ্যাটাচড বা যে ফ্রিকোয়েন্সি অ্যাসোসিয়েটেড, এই ফ্রিকোয়েন্সিকে আমরা কি বলি? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তো 10 জুলের নিচে যেমন এনার্জি দিলে হবে না, তেমন এই ফ্রিকোয়েন্সির একটা ভ্যালু আসবে, এই ফ্রিকোয়েন্সির নিচে ফ্রিকোয়েন্সি দিলেও ফটো ইলেকট্রনস বেরোবে না, মানে ফটো ইলেকট্রিক এফেক্ট এক্সিবিট হবে না। ক্লিয়ার? তো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কি? দেখো, আমরা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির ডেফিনেশনটা লিখবো এখন। এই ডেফিনেশনটা তোলা হয়েছে। তো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির ডেফিনেশনটা দেখো, একটু চেঞ্জ করবো ডেফিনেশনটা। হোয়াট ইজ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি? For a particular metal, এরকম লিখবো, a certain minimum energy is required, a certain minimum energy is required। মিনিমাম একটা এনার্জি, যেমন এইখানে 10 জুল, এর থেকে কম হলে হবে না। তো মিনিমাম একটা ব্যারিয়ার সেট করা আছে, a certain minimum energy is required। এটা কমন সেন্সের ব্যাপার। a certain minimum energy is required to eject electrons from metal surface, a certain minimum energy is required to eject electrons from metal surface, and the frequency of radiation corresponding to that minimum energy। এই মিনিমাম এনার্জি যত দরকার, এই মিনিমাম এনার্জির বসিয়ে, ইকুয়েশনে বসিয়ে আমি যদি ফ্রিকোয়েন্সি বের করি, তো এই মিনিমাম এনার্জির সাথে যে ফ্রিকোয়েন্সি, করসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি হবে, অ্যান্ড দ্য কি লিখেছি? ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন করসপন্ডিং টু দ্যাট মিনিমাম এনার্জি। মিনিমাম এনার্জির জন্য একটা ফ্রিকোয়েন্সি আসবে। মিনিমাম এনার্জির ভ্যালু বসাও, E ইজ ইকুয়াল টু এইচ নিউ ফর্মুলাতে, প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরির থেকে আসছে এই ফর্মুলা। তো ইর জায়গায় মিনিমাম এনার্জিটা অ্যাকচুয়ালি কিসের মিনিমাম এনার্জি? এক একটা প্যাকেটের মিনিমাম এনার্জি যেটা আসতে হবে। এটা একটু ডিপার সেন্সে গেলে এইরকম। তো এক একটা প্যাকেটের মিনিমাম এনার্জি যদি 10 জুল হয়, আদারওয়াইজ ইলেকট্রন বেরোবে না। মিনিমাম এনার্জি 10 জুল এইখানে হতে হবে। তো 10 জুল যদি মিনিমাম এনার্জি হয়, তাহলে করসপন্ডিংলি একটা ফ্রিকোয়েন্সি এখান থেকে বেরোবে। এই ফ্রিকোয়েন্সিকে বলা হয় থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, and the frequency of radiation corresponding to that minimum energy is called
থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এনার্জিটাকে থ্রেশহোল্ড, আর ওই এনার্জির জন্য যে ফ্রিকোয়েন্সির ভ্যালু আসবে ওই ফ্রিকোয়েন্সিকে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, আর এনার্জিকে থ্রেশহোল্ড এনার্জি অথবা ওয়ার্ক ফাংশনও বলা হয়। ঠিক, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কি জিনিস বোঝা গেল, যেটার সিম্বল আমরা দিচ্ছি নিউ নড, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। যেমন একটা মিনিমাম এনার্জি দরকার আমার ইলেকট্রন বের করতে গেলে, এইরকম একটা মিনিমাম ফ্রিকোয়েন্সিও দরকার রেডিয়েশনের ইলেকট্রন বের করতে গেলে। এই ফ্রিকোয়েন্সি থেকে কম ফ্রিকোয়েন্সিওয়ালা রেডিয়েশন যদি আমি মেটাল সারফেসকে দেই তাহলে ইলেকট্রন এমিট হবে না। তো এটা লেখা আছে ফর এ পার্টিকুলার মেটাল দেয়ার এক্সিস্টস এ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কি জিনিস আমরা বুঝলাম, সিম্বল নিউ নড, such that at frequencies below the threshold frequency, threshold frequency থেকে কম ফ্রিকোয়েন্সিওয়ালা আমি যদি লাইট দেই, কম ফ্রিকোয়েন্সিওয়ালা লাইট যদি দেই তাহলে নো ইলেকট্রনস আর এমিটেড। তুমি যতক্ষণ খুশি লাইট দাও, 1 ঘন্টা দাও, 5 ঘন্টা দাও, ইলেকট্রন বেরোবে না। ইলেকট্রন বেরোনোর জন্য মিনিমাম একটা ফ্রিকোয়েন্সি দরকার, আর মিনিমাম ফ্রিকোয়েন্সি দরকার থাকলে মিনিমাম একটা এনার্জিও দরকার, ওই এনার্জি থেকেই অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি আসে। ঠিক, বোঝা গেল? দেখো সেকেন্ড পয়েন্ট বুঝতে গেলে এই পয়েন্টসগুলো খুব ভালো করে বুঝবে, যদিও বেশি পয়েন্টস নেই কিন্তু আমি যেরকম বুঝিয়ে যাচ্ছি আরামসে কপি পেন নিয়ে বসে বসে নোট ডাউন করো আর আরামসে এক একটা পয়েন্ট বোঝার চেষ্টা করো। সেকেন্ড পয়েন্ট, দ্য নাম্বার অফ ফটো ইলেকট্রনস এমিটেড পার সেকেন্ড। ছাড়ো, কি লেখা আছে এটা ছাড়ো, আগে বুঝে নাও কি ব্যাপার। আচ্ছা, এখানে তোমাদের ফটো ইলেকট্রনস পড়তে অসুবিধা হতে পারে। ফটো ইলেকট্রনস মানে electrons which are ejected, electrons which are ejected, মেটাল সারফেস থেকে বেরিয়ে গেছে যেগুলা, আফটার গিভিং সাফিসিয়েন্ট এনার্জি, এনার্জি দিয়েছে, ইলেকট্রন বেরিয়েছে। দিস ইলেকট্রনস আর কল্ড ফটো ইলেকট্রনস। এনিওয়ে, তো এইখানে মেইনলি এই পয়েন্ট বুঝতে গেলে আমার বুঝতে হবে ইন্টেন্সিটি অফ লাইট। ইন্টেন্সিটির মিনিং কি? ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি দেখো, ইন্টেন্সিটি অফ রেডিয়েশন, এই জিনিসটা আমরা জানি না। রেডিয়েশনের ইন্টেন্সিটির মিনিং কি? আমরা কি কি জানি? আমরা জানি ওয়েভলেংথ, ওয়েভলেংথ জানি, রেডিয়েশনের ওয়েভলেংথ জানি। আমরা জানি ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি জানি। আমরা জানি এনার্জি। ঠিক, এই জিনিসগুলো আমরা জানি। এই ফর্মুলাও জানি যে E ইজ ইকুয়াল টু এইচ নিউ। আবার ইচ্ছা করলে লেখা যায় E ইজ ইকুয়াল টু এইচ নিউর জায়গায় কি লেখা যায়? একটু আগে লিখেছি আমরা C বাই ল্যামডা। ঠিক, ইউ নো দিস ইকুয়েশনস। তো ওয়েভলেংথ হোক বা ফ্রিকোয়েন্সি হোক, এনার্জি হোক, এইগুলা আলটিমেটলি এনার্জির সাথে রিলেটেড। ওয়েভলেংথ আর ফ্রিকোয়েন্সি দুইটাই এনার্জির সাথে রিলেটেড। দেখো, এনার্জি ফ্রিকোয়েন্সির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এনার্জি বলতে রেডিয়েশন যেটা আসছে, এই রেডিয়েশনের এক একটা প্যাকেটের এনার্জি, এক একটা প্যাকেটের এনার্জি ফ্রিকোয়েন্সির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, নিউ ইজ ফ্রিকোয়েন্সি। আবার এক একটা প্যাকেটের এনার্জি ওয়েভলেংথের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক কি না? ওয়েভলেংথের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এর মানে যখন আমি ওয়েভলেংথের কথা বলবো অথবা ফ্রিকোয়েন্সির কথা বলবো, তোমার বুঝতে হবে যে ওয়েভলেংথ আর ফ্রিকোয়েন্সি এনার্জির সাথে রিলেটেড। ওয়েভলেংথটা ইনভার্সলি রিলেটেড আর ফ্রিকোয়েন্সি ডাইরেক্টলি রিলেটেড। কিন্তু ইন্টেন্সিটি ইজ নট রিলেটেড টু এনার্জি। এটা ফার্স্ট ইম্পর্টেন্ট যেটা তোমার বুঝতে হবে, ইজ নট রিলেটেড টু এনার্জি। মার্ক মাই ওয়ার্ডস, ইট ইজ নট রিলেটেড টু এনার্জি। এনার্জির সাথে কোনোভাবে ইন্টেন্সিটি রিলেটেড না। তো ওয়েভলেংথ আর ফ্রিকোয়েন্সি কিন্তু এনার্জির সাথে রিলেটেড বাই দিস ফর্মুলা, কিন্তু ইন্টেন্সিটি ইজ নট রিলেটেড টু এনার্জি অফ প্যাকেটস। এক একটা প্যাকেটের এনার্জির সাথে ইন্টেন্সিটির কোনো লেনদেন নেই। ইন্টেন্সিটি ইজ কমপ্লিটলি সেপারেট থিং। তাহলে স্যার ইন্টেন্সিটি কি? দেখো, ইন্টেন্সিটি কি করে বুঝাবো? ধরো একটা এক্সাম্পল, একটা নর্মাল পিস্তল যদি আমি নেই, নর্মাল পিস্তল ধরো, গুলি কিভাবে বেরোবে? ডিশ ডিশ ডিশ, একটা একটা করে গুলি।
তো আমি যদি AK-47 নেই তাহলে গুল্লি কীরকম স্পিডে বেরোবে, একদম স্পিড, তো গুল্লি এরকম বেরোবে, ঠিক? তো আমি বলবো কোন গুলির ইন্টেন্সিটি বেশি, AK-47 এর গুলির ইন্টেন্সিটি বেশি। কিন্তু এইখানের একটা গুল্লি আর এইখানের একটা গুল্লি নিয়ে যদি আমি হাওয়ার মধ্যে খেলি, ধরো পিস্তল থেকে বেরোনো একটা গুল্লি আর AK-47 থেকে বেরোনো একটা গুল্লি আমি নিয়ে এরকম খেললাম, তারপর চোখ বন্ধ করে যদি আমি কোনটা কার গুল্লি দেখার চেষ্টা করি, আই ক্যানট রিকগনাইজ, দুইটা সেমই আমার কাছে লাগবে, মানে এনার্জি ওয়াইজ দে আর সেম। এইখানের একটা প্যাকেট একটা গুল্লি নেও আর এইখানের একটা গুল্লি নেও, গুল্লির এনার্জি সেম, জাস্ট ডিফারেন্স কি হচ্ছে, AK-47 থেকে একটার পর একটা একসাথে বেরোচ্ছে, আর এইটা আস্তে আস্তে বেরোচ্ছে। দ্যাট ইজ হাউ ডিফারেন্ট। তো পিস্তলের ক্ষেত্রে আমরা বলবো গুলির ইন্টেন্সিটি কম, AK-47 এ গুলির ইন্টেন্সিটি বেশি। সি দিস পার্টিকুলার এক্সাম্পল, লো ইন্টেন্সিটি। দেখো এইখান থেকে কিভাবে প্যাকেটস বেরোচ্ছে আর এইখান থেকে কিভাবে প্যাকেটস বেরোচ্ছে। হাই ইন্টেন্সিটি, দিস ইজ এ হাই ইন্টেন্সিটি वाला সিচুয়েশন, দিস ইজ এ লো ইন্টেন্সিটি वाला সিচুয়েশন। এইখানে একটা পার্টিকুলার এরিয়া ওপেন করে দেওয়া আছে যাতে এই প্যাকেটসগুলো আসতে পারে। লাইট রেডিয়েশনে কি থাকে, প্যাকেটস থাকে। আর এইখানেও সেম এরিয়া ওপেন করে দেওয়া আছে যেখানে প্যাকেটসগুলো আমার বেরোতে পারে, রেডিয়েশনের যে প্যাকেটসগুলো যাতে আসতে পারে। এটা জাস্ট একটা এক্সাম্পল আর কি বোঝানোর জন্য। এইরকম তো প্যাকেটস আর দেখা যায় না, বাট উই আর অ্যাকচুয়ালি গোয়িং থ্রু এন ইমাজিনেশন, উই ক্যান ইমাজিন ইট লাইক দিস ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। তো এইখানে দেখো প্যাকেটসগুলো কীভাবে বেরোচ্ছে, এইখানে প্যাকেটসগুলো কীভাবে বেরোচ্ছে, বেশি প্যাকেটস বেরোচ্ছে। কিন্তু এইখানের একটা প্যাকেট তুমি নেও আর এইখানের একটা প্যাকেট নেও, দুইটা প্যাকেটের এনার্জি ওয়াইজ দে আর সেম। এই জন্য আমি বলেছি ইন্টেন্সিটি অফ রেডিয়েশন ইজ নট রিলেটেড টু এনার্জি। এই প্যাকেটের এনার্জি আর এইখান থেকে একটা প্যাকেটের এনার্জি বোথ আর সেম। তো ইন্টেন্সিটিকে মোটামুটি আমরা এইভাবে বুঝবো আর কি, যে একটা পার্টিকুলার এরিয়ার দিকে কয়টা প্যাকেটস বেরিয়ে আসছে ইন 1 সেকেন্ড, 1 সেকেন্ডে কতটা প্যাকেট বেরিয়ে আসছে। এইখানে 1 সেকেন্ডে বেশি প্যাকেট বেরিয়ে আসছে AK-47, আর এইখানে নর্মাল পিস্তলের মতো একটা করে বেরিয়ে আসছে, আর এইখানে AK-47 এর মতো এতে বাঞ্চ বেরিয়ে আসছে, ঠিক? ফাইন। তো ইন্টেন্সিটি যদি বেশি হয়, আমি কি বলেছিলাম, একটা ফোটন একটা ইলেকট্রনকে এমিট করে। মেটাল সারফেসে যখন স্ট্রাইক করে, ইফ ইট ইজ এ মেটাল সারফেস অ্যান্ড লাইট আসছে, দেন ইলেকট্রনস উইল বি এমিটেড অর রিজেক্টেড। একটা প্যাকেট একটা ইলেকট্রন, এই জন্য বলেছে দ্য নাম্বার অফ ইলেকট্রনস এমিটেড, ফটো ইলেকট্রনস মানে ইজেক্টেড ইলেকট্রনসগুলোর কথা বলছে। The number of electrons emitted is directly proportional to intensity of incident radiation. Intensity যদি বেশি হয় এর মানে কি, বেশি প্যাকেটস আসছে, বেশি প্যাকেট যদি আসে তাহলে বেশি ইলেকট্রন বেরোবে, ঠিক কি না? নাম্বার অফ প্যাকেট বেশি আসছে এই জন্য নাম্বার অফ ইলেকট্রন বেশি বেরোবে, ইফ ইন্টেন্সিটি ইজ মোর। এর মানে আমার রেডিয়েশনের ইন্টেন্সিটি যদি বেশি হয় তাহলে ইলেকট্রনসও বেশি এমিট হবে। এইটা এই পয়েন্টে লেখা আছে, এখানে ফ্রিকোয়েন্সির কোনো লেনদেন নেই। ক্লিয়ার? আই হোপ ইট ইজ ক্লিয়ার। দিস ইজ দ্য থার্ড পয়েন্ট অফ রিলেভেন্ট টু ফটোইলেকট্রিক এফেক্ট। সাডেনলি কারেন্ট চলে যাওয়া, এটা স্লাইড আনা যাচ্ছে না। এনিওয়ে, এই পয়েন্টটা বোঝার জন্য আমরা যদি আবার ওই আগের মেটাল সারফেস নেই, এই মেটাল সারফেসের ধরো ফাই ইজ ইকুয়াল টু 10 জুল, ফাই 10 জুল মানে ওয়ার্ক ফাংশন 10 জুল, ওয়ার্ক ফাংশন। এটার আরেকটা সিম্বল আছে W0, ইউ নো দ্যাট। মানে মিনিমাম এনার্জি 10 জুল আমার দিতে হবে, আদারওয়াইজ ইলেকট্রন বেরোবে না, ঠিক? তো রেডিয়েশন আসছে, এখান থেকে কি বেরোবে, ইলেকট্রন বেরোবে। তো রেডিয়েশন আসছে মানে কি তোমরা জানো, প্যাকেটস অফ এনার্জি আসছে, অনেকগুলা প্যাকেটস আসছে। ধরো এইখানে একটা ইলেকট্রন আছে, আর এই ইলেকট্রনকে তোমরা এইটাও জানো, 1 প্যাকেট অফ এনার্জি এমিটস 1 ইলেকট্রন, এক প্যাকেট এক ইলেকট্রন, ঠিক?
তো এই প্যাকেট যখন এই ইলেকট্রনের উপর পড়বে ইলেকট্রন বেরিয়ে যাবে, নেক্সট প্যাকেট আরেকটা ইলেকট্রনের উপর পড়বে ওইটা বেরোবে। এইখানে অনেকগুলো ইলেকট্রনস আছে, তো ফার্স্ট প্যাকেট 1 ইলেকট্রন, সেকেন্ড প্যাকেট যখন পড়বে আরেকটা ইলেকট্রন বেরোবে, থার্ড প্যাকেট আরেকটা ইলেকট্রন, এইভাবে প্যাকেটস পড়তে থাকবে, ইলেকট্রনস বেরোতে থাকবে। এখন এইটার যদি একটু ডিপ অ্যানালাইসিস করি আমরা, ওয়ার্ক ফাংশন 10 জুল, মানে এই ইলেকট্রনকে বের করতে গেলে মিনিমাম 10 জুল প্যাকেটসওয়ালা এনার্জি দিলেই হবে। সরি, 10 জুল এনার্জিওয়ালা প্যাকেটসওয়ালা এনার্জি না, এনার্জিওয়ালা প্যাকেটস। তো এক একটা প্যাকেটে 10 জুল করে যদি এনার্জি দিই তাহলে ইলেকট্রন বেরিয়ে যাবে, ঠিক কি না? মিনিমাম 10 জুল দরকার তো ইলেকট্রন বের করতে। কিন্তু আমি যদি 10 জুল না দিয়ে ইফ আই গিভ 15 জুল এনার্জি, এক্সট্রা সাম এনার্জি, দেন হোয়াট উইল হ্যাপেন? দ্যাট ইজ হোয়াট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইন দিস টপিক। 10 জুল দিলেই হয়ে যেত কাজ, কিন্তু আমি এক্সট্রা 5 জুল এনার্জি দিয়েছি। এক্সট্রা এনার্জি যেগুলো দেবো, 10 এর জায়গায় 15, কতটুকু এক্সট্রা দিলাম? 5 জুল এক্সট্রা। এক্সট্রা এনার্জি উইল বি ইউটিলাইজড ইন দ্য মোশন অফ ইলেকট্রন। ইলেকট্রন কতটুকু মুভ করে যাবে এই মোশনে ইউটিলাইজ হবে এনার্জি, এক্সট্রা এনার্জিটুকু মোশনে ইউটিলাইজ হবে। দ্যাট ইজ হোয়াট আই ট্রাই টু মিন। তো ধরো একটা টেবিল যদি আমি বানাই, আর একটু বোঝার জন্য ধরো একটা টেবিল বানাই, phi then given energy মানে রেডিয়েশনে কতটুকু দেব, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, দেখো আরামসে দেব phi 10 জুল, আমি দিয়ে দিয়েছি 15 জুল। গিভেন এনার্জি কত? 15 জুল, দরকার ছিল 10 জুল, দিয়েছি 15। কতটুকু এক্সট্রা দিলাম? 5 জুল। এই 5 জুল এক্সট্রা এনার্জি উইল appear as kinetic energy of the electron। মানে কাইনেটিক এনার্জি মানে কি? এনার্জি ডিউ টু মোশন, এনার্জি ডিউ টু মোশন, মোশনে ইউটিলাইজ হবে 5 জুল এনার্জি, ইলেকট্রন বেরিয়ে যাবে 5 জুল এনার্জি নিয়ে, ঠিক? আবার ধরো ওয়ার্ক ফাংশন 10 জুল, আর এইবার আমি 25 জুল দিয়ে দিলাম এনার্জি, 25 জুল এনার্জি। তাহলে এক্সট্রা কতটুকু দিলাম? 10 এর জায়গায় 25, 15 জুল এক্সট্রা এনার্জি দিয়ে দিয়েছি। তো 15 জুল এক্সট্রা এনার্জি উইল অ্যাপিয়ার এজ ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন। আবার ধরো 10 জুল, 10 জুলে 10 জুলই দিলাম আমি, তাহলে কাইনেটিক এনার্জি, এক্সট্রা এনার্জি তো নাই, 0, তো নো কাইনেটিক এনার্জি। বোঝা গেল? ক্লিয়ার? তো এই পার্টিকুলার কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারি, এটা আরেকটু ডিটেলসে আমি যাচ্ছি, জাস্ট ওয়েট। কিন্তু এতটুকু অ্যানালাইসিস থেকে আমরা কি বুঝবো? যে গিভেন এনার্জি, দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ফটো ইলেকট্রনস, মানে কেই ম্যাক্স, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বলতে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমামকে বোঝানো হচ্ছে, এই পার্টিকুলার কলামকে বোঝানো হচ্ছে। দেখো কাইনেটিক এনার্জি কোন সময় বাড়বে? ইজ প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট রেডিয়েশন। ইনসিডেন্ট রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি যত বেশি হবে তত বেশি কাইনেটিক এনার্জি নিয়ে ইলেকট্রন বেরিয়ে যাবে। বলবে স্যার ফ্রিকোয়েন্সি কেন? দেখো E ইজ ইকুয়াল টু এইচ নিউ, ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় তাহলে এনার্জিও বেশি হবে। তো তুমি যদি ফ্রিকোয়েন্সি বলতে না চাও, ইউ ক্যান সে এনার্জি অর এনার্জি, কিন্তু পরীক্ষায় ফ্রিকোয়েন্সি লিখতে হবে, কারণ যখন এই এক্সপেরিমেন্ট করা হয়েছিল তখন এই ফ্রিকোয়েন্সির সাথে এনার্জির যে কম্বিনেশন বা ফ্রিকোয়েন্সি এনার্জির যে রিলেভেন্স ইউজিং প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি, এটা আগে জানা ছিল না ডিউরিং দিস এক্সপেরিমেন্ট। এই জন্য তুমি কিন্তু ফ্রিকোয়েন্সি লিখবে, কিন্তু মনে মনে বুঝতে লাগবে ফ্রিকোয়েন্সি বাড়ালে এনার্জিও বাড়বে। তো গিভেন এনার্জি, যত আমি বেশি এনার্জি দেব, দরকার থেকে যত বেশি দেব, তত বেশি এক্সট্রা এনার্জি পাবে ইলেকট্রন, আর যত বেশি এক্সট্রা এনার্জি পাবে তত বেশি কাইনেটিক এনার্জি নিয়ে বেরিয়ে যাবে। দেখো এক্সট্রা এনার্জি অ্যাপিয়ার্স এজ কাইনেটিক এনার্জি। যখন 15 জুল দিয়েছি এক্সট্রা পেয়েছে 5 জুল, যখন 25 জুল দিয়েছি তখন এক্সট্রা পেয়েছে 15 জুল। তো যত বেশি আমি দিব তত বেশি এক কাইনেটিক এনার্জি ইলেকট্রনের বাড়বে, ঠিক? এই জন্য লেখা আছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ফটো ইলেকট্রনস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট রেডিয়েশন। ক্লিয়ার? Okay, next we will go to some numerical problems, but before that আমি আইনস্টাইনস এক্সপ্লেনেশনটা বুঝিয়ে দিই যে হাউ আইনস্টাইন এক্সপ্লেইন দ্য ফটোইলেকট্রিক এফেক্ট। লেট আস সি। তো দেখো আইনস্টাইনস এক্সপ্লেনেশন আমি শর্ট করে বুঝিয়ে দিচ্ছি।
এই পার্টিকুলার এক্সাম্পল থেকেই আইনস্টাইনস এক্সপ্লেনেশন বেরিয়ে আসবে। এই পার্টিকুলার আমি অলরেডি আইনস্টাইনস এক্সপ্লেনেশন করে দিয়েছি, বাট এটা ফর্মালি এখন আমি বলবো। ধরো ফাই কি, মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু এমিট ফটো ইলেকট্রন, ঠিক? তো ফাই ইজ ইকুয়াল টু, ফাই হচ্ছে মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু এমিট ফটো ইলেকট্রন। মিনিমাম, এইখানে একটা ফর্মুলার ডিরাইভ হবে, এই ফর্মুলাটুকু মনে রেখে নিউমারিক্যাল করতে হবে। মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু এমিট ফটো ইলেকট্রন। আর আমি যে এনার্জি দিচ্ছি এটাকে আমি লিখে দেই ই, কি সিম্বল দেব, এনি সিম্বল ক্যান বি গিভেন, ধরো ই দেই সিম্বল। আর ই যদি হয় এনার্জি গিভেন, তাহলে আমি কি লিখতে পারি দেখো, ই মাইনাস ইফ ই ইজ গ্রেটার দেন ফাই, মানে দরকার থেকে বেশি এনার্জি যদি আমি দিই, দেখো 25 জুল দিয়েছি, দরকার ছিল 10 জুল, তো আমার দেওয়া এনার্জি ই হচ্ছে গিভেন এনার্জিকে ই বলছি, ফাইকে বলছি, তো ফাই মিনিমাম এনার্জি রিকোয়ার্ড, আর কাইনেটিক এনার্জি কি হবে দেখো, তো ই হচ্ছে গিভেন এনার্জি। ইফ গিভেন এনার্জি ইজ লার্জার দেন দ্য মিনিমাম রিকোয়ার্ড এনার্জি, তো ই মাইনাস ফাই ইজ ইকুয়াল টু ই মাইনাস ফাই, পাওয়া যাবে কতটুকু এক্সট্রা এনার্জি দিয়েছি, ঠিক? গিভেন এনার্জি থেকে মিনিমাম এনার্জি যদি আমি মাইনাস করে নিই, যেমন এখানে 10 জুল হচ্ছে মিনিমাম এনার্জি, আমি দিয়েছি 25, তো গিভেন এনার্জি ই মাইনাস এই মিনিমাম এনার্জি যেটা ফাই, এই 25 থেকে 10 জুল মাইনাস করলে আমি এক্সট্রা এনার্জি কতটুকু পাচ্ছি, 15 জুল। এই এক্সট্রা এনার্জিটুকু কি এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, মানে ই মাইনাস ফাই ইজ ইকুয়াল টু কে ই ম্যাক্স, ঠিক? এখন দেখো একটু অ্যারেঞ্জ যদি করি আমি, ই ইজ ইকুয়াল টু আমি লিখছি এইচ নিউ, এইচ ইজ এ কনস্ট্যান্ট, নিউ হচ্ছে আমার ইনসিডেন্ট রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি, যে রেডিয়েশন আমি দিচ্ছি, দ্যাট ইজ গিভেন এনার্জি দিতে গেলে একটা রেডিয়েশন দিতে হবে, আর এই রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ, মাইনাস এইটার যখন ফর্মুলা লিখবো, ফাইয়ের ফর্মুলা, তখন লিখবো এইচ নিউ ড্যাশ হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, ইউ নো দ্যাট, আগে পড়েছি আমরা, ইজ ইকুয়াল টু কেই ম্যাক্স। এই ফর্মুলাটুকু আইনস্টাইন দিয়ে গেছেন, তো আইনস্টাইনস এক্সপ্লেনেশন ইজ সিম্পলি দিস। এই ফর্মুলাটুকু মনে রাখতে হবে, এইটার উপরে নিউমারিক্যাল প্রবলেম হবে। যখন ই আমরা গিভেন এনার্জি জায়গায় বসাবো এইচ নিউ, আর মিনিমাম এনার্জি যেটাকে বলছি ওয়ার্ক ফাংশন, এটার জায়গায় বসাবো এইচ নিউ নট হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তো ফাই কি, ফাই হচ্ছে ওয়ার্ক ফাংশন, অথবা এটার আরেকটা নাম আছে থ্রেশহোল্ড এনার্জি। তো থ্রেশহোল্ড এনার্জির জায়গায় যখন ইকুয়েশন বসাবো, তখন থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ইউজ করতে হবে, হুইচ ইজ এ ফিক্সড, ইট ক্যানট বি চেঞ্জড। আমরা যে রেডিয়েশন দিচ্ছি, এইটা রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি আমরা চেঞ্জ করতে পারবো, কিন্তু ওয়ার্ক ফাংশনের যে ফ্রিকোয়েন্সি, ইট ইজ ফিক্সড। তো এইচ নিউ নট ইজ ইকুয়াল টু কে ম্যাক্স। এই নিউ নটকে আমরা কি বলছি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, কারণ এটা থ্রেশহোল্ড এনার্জিতে যে ফ্রিকোয়েন্সি ইউজ হয়, ইট ইজ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, ইউ নো দ্যাট, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, ঠিক? এটা তুমি পড়ে এসছো আগে, যে থ্রেশহোল্ড এনার্জিতে যে ফ্রিকোয়েন্সি ইউজ হয়, এটার নাম থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিকে আমরা দিয়েছি নিউ নট। এই এক্সপ্লেনেশন, আইনস্টাইনস এক্সপ্লেনেশন আবার নিউমারিক্যাল প্রবলেমের সময় আমরা আরেকটু ভালো করে বুঝে নেক্সট ক্লাসে, আজকে আর নিউমারিক্যাল প্রবলেম করছি না। নিউমারিক্যাল প্রবলেম করতে গেলে আবার ফ্রেশলি আমাদের জিনিসগুলা, এইগুলা সব মাথায় সেট করো, থিওরিগুলা সব, দেন উই উইল ডু নিউমারিক্যাল প্রবলেম। তো নিউমারিক্যাল প্রবলেম কালকে করব, নেক্সট ক্লাসে করব। তো নেক্সট ক্লাস বলতে নিউমারিক্যাল প্রবলেম কিছু করে তারপর ব্ল্যাক বডি রেডিয়েশন, দ্যাট মাচ উইল বি দ্য কন্টেন্ট অফ নেক্সট ক্লাস। তো এই ইকুয়েশনটা বোঝার চেষ্টা করো। আমি নেক্সট ক্লাসে ফার্স্ট 5 to 7 মিনিটস ইনিশিয়ালি আবার এই আইনস্টাইনস এক্সপ্লেনেশনকে বুঝাবো,
then we will do numerical in next 15 minutes, then another 20-25 minutes we will discuss black body radiation. Okay, thank you.